Hello, my dear students. Welcome everybody to the online video class. This is Mohammad Saddam Hossein, Assistant Teacher in English, Srishti Central School and College, Rajshahi. Dear students, আজকে আমরা ক্লাস 6 এর ইংলিশ ফার্স্ট পার্ট ক্লাসের জন্য তোমাদের সামনে এসেছি। আজকে আমরা আমাদের সিলেবাসের যে নবোদয় বই আছে সেই নবোদয় বইয়ের মডেল কোশ্চেনের দিস ইজ দ্য ভেরি ফার্স্ট ক্লাস। আজকে থেকে আমরা মডেল কোশ্চেনগুলো শুরু করতে যাচ্ছি। প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা টেক্সট বইটাকে খুব সুন্দর করে পড়েছি, কয়েকবার পড়েছি। আর আজকে আমরা মডেল কোশ্চেন 17 যেটা আমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার ফার্স্ট মডেল কোশ্চেন, এই মডেল কোশ্চেনটা দিয়ে শুরু করতে যাচ্ছি। তোমাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে 16 নম্বর মডেল কোশ্চেনের আনসিন অংশগুলো কিন্তু আমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাসের মধ্যে পড়বে। তো যেহেতু ওইটা একটু হাফ মডেল কোশ্চেন আকারে আসছে, অতএব আমি 17 মডেল কোশ্চেন থেকে আজকের ক্লাসটাকে শুরু করছি। আজকে আমরা যে আনসিন প্যাসেজটা নিয়ে আসছি সেটা হচ্ছে মাদার তেরেসা। আমরা সব কম বেশি মাদার তেরেসার নাম কিন্তু সকলেই শুনেছি এবং জানি। সো মাদার তেরেসাকে যেটা বলা হয় সে হচ্ছে সার্ভেন্ট অফ হিউম্যানিটি। সে আসলে হিউম্যানিটিকে নিয়ে বা হিউম্যানিটি সম্বন্ধে পৃথিবীর ইতিহাসে যতগুলো মানুষ এসেছে বা এই সেক্টরে যারা কাজ করেছে তাদের মধ্যে হাতে গোনা কয়েকজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ তিনি মাদার তেরেসা। এবং শুনলে খুব অবাক হওয়ার মতো যে সে তার সারাটি জীবন she spends her whole life to help the poor people, the dying people. So students, তোমরা যদি এটা একটু ভালো করে দেখো, আমি মাদার তেরেসার যে প্যাসেজটা আমাদের এখানে দেওয়া আছে পেজ নাম্বার 338, পেজ নাম্বারটা হচ্ছে 338। এই পেজে যদি আমরা যাই তাহলে দেখবে যে এখানে গোটা গল্পটা সুন্দর করে বলা আছে। মাদার তেরেসার জন্ম থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত উল্লেখযোগ্য ইম্পর্টেন্ট বিষয়গুলো এখানে দেওয়া আছে। আমি গোটা প্যাসেজটাকে এখানে না লিখে এই প্যাসেজ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইনোভেটিভ যে সমস্ত ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলোকে একটু পড়ে নিয়ে আসার চেষ্টা করেছি। ফার্স্ট যে ইনফরমেশনটা সেটা হচ্ছে she is called the servant of humanity. মাদার তেরেসাকে বলা হয় হিউম্যানিটির সার্ভেন্ট। হিউম্যানিটি মানে হচ্ছে মানবতা, সার্ভেন্ট মানে হচ্ছে কর্মী বা চাকর। আর এর পরবর্তীতে যে ইনফরমেশনটা এখানে দিয়েছি সেটা হচ্ছে অগাস্ট 26, 1910 in Macedonia this lady, this wise person was born. মেসিডোনিয়াতে 26শে আগস্ট 1910 সালে মাদার তেরেসা জন্মগ্রহণ করেন এবং she was the youngest of the three siblings. তিন ভাই বোনের মধ্যে সে ছিল সবচেয়ে ছোট, তার বড় আরো ভাই বোন ছিল। এর পরবর্তীতে যদি আমরা যাই তাহলে তার এই যে বিভিন্ন বয়সে সে বিভিন্ন জায়গায় গমন করেছে, বিভিন্ন স্কুলে পড়েছে, সেই বিষয়গুলো সেখানে দেওয়া আছে। এখানে আরেকটা উল্লেখযোগ্য বিষয় যেটা আমি একটু বলতে যাচ্ছি সেটা হচ্ছে she decided to become a missionary. মিশনারি হচ্ছে এক প্রকারের খ্রিস্টীয় টার্ম, খ্রিস্টানদের টার্ম, যারা হচ্ছে খ্রিস্টানদের যে ধর্মীয় স্থান সেখানে থাকে। মিশনারি হচ্ছে তারাই যারা খ্রিস্ট ধর্মে দীক্ষিত এক ধরনের মেয়ে বা মহিলা যারা মানুষদেরকে খ্রিস্ট ধর্মের দিকে নিয়ে আসার চেষ্টা করে এবং সমাজের বিভিন্ন মানবীয় কাজগুলোতে তারা ইনভলভ থাকে। এটা হচ্ছে মিশনারি একটা পদ এবং এরা লাইফে বিয়ে বা এই সমস্ত বন্ধনে আবদ্ধ হয় না। তো সে কিন্তু একজন মিশনারি হতে চেয়েছিল, যার কারণে সে বিভিন্ন খ্রিস্টীয় ধর্মাবলম্বী যারা আছে তাদের সাথে তার একটা অ্যাটাচমেন্ট ছিল। এর পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সে যখন ভারতে চলে আসে, ভারতে আসার পরে সে চায়নি যে খ্রিস্টান ধর্মটাকে শুধু একটা জায়গায় রাখতে, সে চেয়েছে গোটা পৃথিবীতে এটাকে ছড়ায় দিতে। যার কারণে তিনি কিন্তু বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন এবং যেখানেই গেছেন সেখানে খ্রিস্টানদের ধর্মকে প্রচার করেছেন এবং সেখানে নিপীড়িত নির্যাতিত মানুষদেরকে সাহায্য করেছেন। একই রকম ভাবে সে কিন্তু যখন ইন্ডিয়াতে কাজ শুরু করে, সে ইন্ডিয়ায় প্রথম নির্মল হৃদয় কলকাতায়
ভারতের কলকাতায় নির্মল হৃদয় নামে একটা সেন্টার হোম তৈরি করে, যেটাকে আমরা সেন্টার হোম বলছি বা হোম বলছি। এইখানে সেই সমস্ত মানুষদেরকেই নিয়ে আসে যারা রাস্তাঘাটে অনেক ক্ষুধার্ত থাকতো, ডাইং পিপল থাকতো, এবং যাদের সিক হেল্পলেস মানুষ থাকতো। এই ধরনের মানুষদেরকে তিনি নিয়ে আসতেন এবং এই নির্মল হৃদয়ে রেখে তাদের সেবা যত্ন করতেন, তাদেরকে চিকিৎসা দিতেন, তাদেরকে সারিয়ে তুলতেন এবং সমাজের মূল স্রোতে তাদেরকে তৈরি করতেন আর কি। এর পরবর্তীতে এই সমস্ত মানুষদেরকে সাহায্য করার জন্য এবং শান্তির ধর্ম প্রচারের জন্য, সকলের মধ্যে সম্প্রীতি এবং সৌহার্দ্য বজায় রাখার জন্যই তাকে 1979 সালে 1979 তাকে নোবেল প্রাইজ দেওয়া হয় এবং এই নোবেল প্রাইজটা তিনি পেয়েছেন ফর পিস। পিস মানে শান্তি, পিস মানে শৃঙ্খলা, মহানুভবতা। এই বিষয়গুলোর জন্য 1979 তাকে নোবেল প্রাইজ ঘোষিত করা হয়। So this lady is a very pious ছিল, সে খুব pious ছিল, সে খুব কাইন্ড হার্টেড ছিল এবং তাকে আমরা নোবেল লরিয়েট বলতে পারি, মানে নোবেল প্রাইজ হোল্ডার, তাদেরকে বলে নোবেল লরিয়েট। ওকে, সো এই হচ্ছে আমার প্যাসেজটা সম্পর্কে আলোচনা। এর পরবর্তীতে যদি আমরা ওয়ার্ড মিনিং এর দিকে যাই, পেজ নাম্বার 339, পেজ নাম্বার 339 এ ওয়ার্ড মিনিং গুলো আছে। এই ওয়ার্ড মিনিং গুলো প্যাসেজ থেকে আলাদা করে লেখা আছে। এখানে প্রোনাউন্সিয়েশন দেওয়া আছে, বাংলা মিনিং দেওয়া আছে, সিনোনিম এবং অ্যান্টোনিম দেওয়া আছে। সো ইটস আ হাইলি ইম্পর্টেন্ট পড়া তোমাদের জন্য, এটা অবশ্যই করতে হবে, ওয়ার্ড মিনিং গুলো মুখস্থ করতে হবে। দেন স্টুডেন্ট, এরপরে আমরা যদি বি নাম্বারের দিকে যাই, তাহলে বি নাম্বারটা হচ্ছে ট্রু ফলস, যেটা আমরা বলেছি এর আগে। ট্রু ফলসটা কিভাবে লিখতে হয় সেটা কিন্তু আমরা জানি। সো ট্রু ফলসে যদি আমরা যাই, ট্রু ফলসের ব্যাপারটা হচ্ছে এখানে যে যদি ফলস হয় তাহলে তোমাকে কিন্তু রাইট অ্যানসার দিতে হবে এবং এই রাইট অ্যানসারটা কিন্তু আমাদের প্যাসেজের মধ্যে দেওয়া আছে। সো আমাদেরকে একটু খুঁজতে হবে যে কোন প্রশ্নে কি ধরনের ইনফরমেশন চাচ্ছে। যেমন এক নম্বরে বলছে she decided to be a nurse, সে একটা নার্স হতে চেয়েছিল। এটা ফলস, যার কারণে আমি রিডিং পড়ার সময় এই লাইনটাকে একটু লাইন উল্লেখ করেছিলাম। সেটা হচ্ছে যে she decided to become a missionary, she decided to become a missionary, সে একটা মিশনারি হতে চেয়েছিল, নট নার্স। সো সে নার্স হতে চায়নি, সে হতে চেয়েছিল মিশনারি। সো এই প্রশ্নটাতে এটা হবে ফলস এবং এর কারেক্ট আনসার হবে যে she become a মিশনারি। তাহলে আমরা এভাবে ট্রু ফলস গুলোকে করতে পারি। আর যদি ট্রু হয় তাহলে জাস্ট সরাসরি ট্রু লিখবো, সেখানে তেমন কোনো ইনফরমেশন দেওয়ার দরকার নেই। সো এরপরে আরো চারটা ট্রু ফলস আছে। দুই নম্বরে বলছে নির্মল হৃদয় was established for the dying, the sick, of the and the helpless। আমি প্যাসেজের মধ্যে সেই সমস্ত ইনফরমেশনগুলোকে, লাইনগুলোকে হাইলাইট করার চেষ্টা করেছি যেগুলো ইমিডিয়েট প্রশ্ন আমরা কিছুক্ষণ পরে পাবো। সো এই কথাটাও কিন্তু বলা হয়েছিল যে সে যে নির্মল হৃদয় হোম তৈরি করেছিল সেখানে কাদেরকে নিয়ে আসবে, established for the dying and the sick and the helpless। যে সমস্ত মানুষগুলো মৃত্যুর শয্যায় ছিল, অসুস্থ ছিল এবং যারা হেল্পলেস ছিল, এই ধরনের মানুষগুলোকে এই নির্মল হৃদয় আনা হয়েছিল। সো দিস ইজ দ্য রাইট অ্যানসার, তার মানে এটা হবে ট্রু। এরপরে 3 নম্বর বলছে মাদার তেরেসা গট দ্য নোবেল প্রাইজ ফর পিস ইন 1989। এখানে সারাটা দেওয়া আছে দেখো 1989, আসলে 1989 এ কিন্তু না, এটা হবে 1979। তাহলে 1979 এ যদি হয় তার মানে সি নাম্বারটা হচ্ছে ফলস। তাহলে আমরা এখানে রাইট অ্যানসার সবকিছুই ঠিক রাখবো, শুধু সালের জায়গাতে দিয়ে দেব 1979। ট্রু ফলস এর পরবর্তী প্রশ্ন বলছে she was a teacher of St. Mary High School। সো St. Mary High স্কুলের কলকাতা যে St. Mary High School ছিল সেখানকার সে টিচার ছিল এবং এটা কিন্তু সত্য, কারণ সে জিওগ্রাফি এন্ড রিলিজিয়ান, সে দুইটা সাবজেক্টে ছিল, জিওগ্রাফি এন্ড রিলিজিয়ান। এই সমস্ত বিষয়গুলো নিয়ে সে কিন্তু সেন্ট ম্যারি স্কুলে শিক্ষা দিত, এটা ট্রু। এরপরে 5 নাম্বার আমরা যেতে চাই যে মাদার তেরেসা ওয়াজ এ মুসলিম ওম্যান, মুসলিম ওম্যান, শি ইজ নট এ মুসলিম ওম্যান, রাদার শি ইজ এ খ্রিস্টিয়ান ওম্যান। সো ইটস এ ভেরি ফলস। সো এটা হচ্ছে ফলস এবং এটার রাইট আনসার হচ্ছে যে মাদার তেরেসা ওয়াজ নট এ মুসলিম ওম্যান, এটাও যেমন সঠিক। আবার আমরা যদি বলি যে মাদার তেরেসা ওয়াজ এ
ক্রিশ্চিয়ানো ম্যান, এটাও কিন্তু রাইট অ্যান্সার হবে। তাহলে আমরা ট্রু ফলস কিন্তু এখানে শেষ করে দিলাম। আমি যদি বোর্ডে একটু ভালো করে লিখি তাহলে এক নাম্বারটা হচ্ছে ফলস, এক নাম্বারটা হচ্ছে ফলস। এইভাবে ফলস লিখে আমরা কারেক্ট অ্যান্সারটা যেভাবে লিখবো যে she decided to be a missionary, তাহলে আমরা এখানে লিখবো she decided to be a missionary। মিশনারি হচ্ছে MISSIONAR, মিশনারি। এইভাবে আমরা রাইট অ্যান্সারটা দিয়ে দেব। কেউ যদি মনে করো এখানে লিখবে রাইট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার, সমস্যা না, লিখতে পারবে। এরপরে আমি যদি 2 নাম্বার বলি, বি নাম্বার, সেটা হচ্ছে যে নির্মল হৃদয় was established for the dying and the sick and helpless, অতএব এটা ট্রু। তাহলে আমরা এখানে লিখব TRUE, ট্রু। 3 নম্বরে চলে যাই। 3 নাম্বারটা বলছে যে মাদার তেরেসা গট দ্য নোবেল প্রাইজ ফর পিস ইন 1889, তাহলে এটা হচ্ছে ফলস। আমরা লিখব ফলস, লিখে কারেক্ট অ্যান্সার সম্পূর্ণ লিখে শুধু সালটা চেঞ্জ করে দিব 1979। এইভাবে কিন্তু আমরা খাতায় লিখব। তাহলে ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রথম হোমওয়ার্ক থাকছে, হোমওয়ার্ক হচ্ছে ট্রু ফলস, ট্রু ফলস। এই ট্রু ফলসটা লিখে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে পাঠাইতে হবে। আমি এগুলো পরীক্ষার খাতাগুলোকে আমি এক্সামিন করব হোয়াটসঅ্যাপে এবং তোমাদেরকে কমেন্ট দিব আশা করি ইনশাআল্লাহ। সো এক নাম্বার যে হোমওয়ার্ক সেটা হচ্ছে ট্রু ফলস। আর তার আগে যেটা বললাম সেটা গল্পটা সুন্দর করে পড়বে, যে লাইনগুলো থেকে ইনফরমেশন আমি লিখেছিলাম সেই লাইনগুলোকে আন্ডারলাইন করবে এবং এই ট্রু ফলস এর হোমওয়ার্কটা শেষ করার চেষ্টা করবে। এরপরে আমরা 4 নাম্বার, অর্থাৎ বইয়ে যে 4 নাম্বার আছে, 4 নাম্বারে যদি আমরা একটু ফলো করি, 4 নাম্বারটা হচ্ছে একটা আনসিন গল্প দেওয়া থাকে। এই আনসিন গল্পে ফিল ইন দা গ্যাপ বসাইতে হবে। ফিল ইন দা গ্যাপ কিভাবে বসাইতে হবে সেটা আমরা ক্লাসে আলোচনা করেছিলাম, আমি একটু বলে দেই। 4 নাম্বার প্রশ্নের জন্য তোমরা এভাবে লিখতে পারো A B C D, এভাবে লিখবে। লিখে তুমি গল্পটা পড়ে উপরের যে বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় বসাবে। এই হচ্ছে আমাদের কাজ। সো 4 নম্বরে যেটা বলছে, once there was an old farmer, he had 3 sons and a dash। এখানে বলছে যে একদা এক ফার্মার ছিল যার 3টা ছেলে ছিল and he had a wife, তার একটা ওয়াইফ ছিল। তাহলে এই নাম্বার হচ্ছে ওয়াইফ। এখন এখানে ওয়াইফ কেন হলো এটা যদি আমি একটু বর্ণনা করি তাহলে হচ্ছে তার 3টা ছেলে ছিল এবং ওই বক্সের মধ্যে এমন আর কোনো ওয়ার্ড নাই যে ওয়ার্ডটা এই জায়গায় বসতে পারে একমাত্র ওয়াইফ ছাড়া। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ওয়াইফ হবে। এবং এটার আরেকটা শর্টকাট যেটা সেটা হচ্ছে যে যদি কোনো ওয়ার্ডকে আমি কোনো গ্যাপে বসায় দেখি যে না এই সেন্টেন্সটা ঠিক আছে, এটা মানে ঠিক আছে, তাহলে কিন্তু সেটাতে মার্ক পাওয়া যায়। এই বিষয়টা মনে রাখতে হবে। তাহলে এই নাম্বার হচ্ছে ওয়াইফ। তারপরে বি নাম্বার বলছে ড্যাশ লিভড ইন এ স্মল ভিলেজ। তাহলে যদি কোনো ফুল স্টপের পরে গ্যাপ থাকে তাহলে সেই জায়গায় কিন্তু নাউন অথবা প্রোনাউন হয়। তাহলে এখানে আমরা প্রোনাউন পাচ্ছি হি, তাহলে আমরা এখানে হি বসাবো এবং হি কিন্তু ছোট হাতের আছে, আমরা কিন্তু ছোট হাতের বসাবো না, কারণ ফুল স্টপের পরে আমাদেরকে বসাইতে হবে বড় হাতে। তাহলে আমরা এখানে লিখব হি। তাহলে হি লিভড ইন এ স্মল ভিলেজ। আচ্ছা, এই হচ্ছে আমি 2টা ফিল ইন দ্য গ্যাপ দেখাই দিলাম। তোমাদেরকে বাকি ফিল ইন দ্য গ্যাপগুলো গল্পটা পড়ে কোন জায়গায় কি বসছে সেটা বসে আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাতে হবে। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক নাম্বার 2। তাহলে হোমওয়ার্ক 1 নাম্বার দিলাম হচ্ছে ট্রু ফলস এবং 2 নাম্বার হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ। 2 নাম্বার ফিল ইন দ্য গ্যাপ। সো ডিয়ার স্টুডেন্ট, তোমরা এই বিষয়গুলোকে ভালো করে দেখো, কোথায় কি বলছি সেই অনুসারে তোমরা হোমওয়ার্কগুলো সুন্দর করে খাতায় এখনই তৈরি করো, এখনই করে আমাকে ছবি পাঠাও। আমি এগুলোকে খাতাগুলোকে দেখবো এবং এটাকে এক্সামিন করে দেখবো, তোমাদেরকে কমেন্ট দিব। যারা হোয়াটসঅ্যাপে ক্লাস করছো না, যারা হোয়াটসঅ্যাপে হোমওয়ার্ক পাঠাও না, অনেকেই পাঠাও না, তাদের কাছে আমি একটা কথা বলছি যে যারা হোমওয়ার্কগুলো করছে তারা কিন্তু আমাদের সাথে সাথে এগিয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং তারা একে অপরের সাথে যুক্ত থাকতে পারছে, কে কত মার্ক পাবে এটা দেখছে, তাদের মধ্যে একটা কম্পিটিশন বাড়ছে। আমাদের চোখে তারা কিন্তু ভালো হচ্ছে, এটা কিন্তু তাদের ফিউচারে একটা ভালো একটা ফলাফল আসবে আশা করছি। তো এই বিষয়গুলো ভালো করে দেখো এবং এই যে হোমওয়ার্কগুলো দিচ্ছি সেগুলো সুন্দর করে পড়ে আমাকে পাঠিয়ে দাও। তো আশা করি তোমরা ক্লাসটি উপভোগ করেছো।
আর আগামী ক্লাসে আমরা আবার নতুন কোনো বিষয় নতুন কোনো মডেল কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, সকলেই সকলের জন্য দোয়া করো আর আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া